প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। পাঠের শুরুতেই তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ উপস্থাপনায় আমি জিন্নাতারা বেগম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আমরা পাঠের শুরুতেই একটু জেনে নিই যে আমরা আজ অষ্টম অধ্যায় পাঠ 8.2 নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা কতগুলো চিত্র দেখব। চিত্রগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বল উপর থেকে নিচে পড়ে আবার উপরে চলে যাচ্ছে। দ্বিতীয় চিত্রে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে কোনো একটি অবস্থান থেকে কিছু এসে মাথায় পড়ছে, আবার অবস্থানটির দিকে সেই রশ্মিটি চলে যাচ্ছে। তৃতীয় এবং চতুর্থ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য থেকে আলো এসে বস্তুতে পড়ছে এবং এই বস্তুটি আমরা আমাদের চোখ সেই বস্তুটিকে দেখতে পাচ্ছে। তো এই ঘটনাগুলো যদি আলোর ক্ষেত্রে হয় তাহলে কিন্তু একটি ঘটনার কথাই আমাদের স্মরণ করে দেয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে আলোর প্রতিফলন। শিক্ষার্থীরা, আমরা পাঠের শুরুতে একটু জেনে নেই যে আজ আমাদের পাঠে কি কি আছে। এই পাঠ শেষে আজ তোমরা আলোর প্রতিফলন কি তা বলতে পারবে এবং আলোর প্রতিফলনের সূত্র ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও আলো প্রতিফলন সংক্রান্ত বা আলো সংক্রান্ত কিছু বিষয় আমরা আজকের পাঠে জানতে পারবো। তো আমরা এখন পাঠে ফিরে যাই। প্রথমেই আমি তোমাদের আবারও কিছু চিত্র দেখাচ্ছি। এই চিত্রগুলোকে, যে বস্তুগুলোকে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বস্তুই কিন্তু নিজেরাই আলো নিঃসরণ করতে পারছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি বস্তুই কি করছে, নিজেরাই নিজেদের আলো, এটি মোমবাতি আলো নিঃসরণ করছে, টর্চ আলো নিঃসরণ করছে, সূর্য থেকে আলো নিঃসৃত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে যে সকল বস্তু নিজেরাই আলো নিঃসরণ করে তাদেরকে আমরা একটি বস্তু নাম দিতে পারি। সেই বস্তুটি হচ্ছে দীপ্তিমান বস্তু। তাহলে তোমরা বুঝতেই পারছো যে যারা নিজেরা আলো দেয় তারাই হচ্ছে দীপ্তিমান বস্তু। এরপরে আমরা আবারও কয়েকটি চিত্র দেখব। টেবিল, একটি বাঘের চিত্র এবং একটি প্রতিফলক, একটি কাচের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু দেখতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে, আলো প্রয়োজন হচ্ছে। তার মানে যে কখন হচ্ছে আমরা দেখতে পারি যে যখন এই বস্তুগুলোর উপর এসে আলো এসে পড়ে তখনই কিন্তু আমরা বস্তুগুলোকে দেখতে পারি। অর্থাৎ যদি কোনো বস্তু অন্যের দ্বারা আলোকিত হয়, নিজেরা যদি আলো নিঃসরণ না করতে পারে, তাহলে সেই বস্তুগুলোকে আমরা বলবো হচ্ছে দীপ্তিহীন বস্তু। শিক্ষার্থীরা, এগুলো আমাদের আলো সংশ্লিষ্ট পাঠ। যদিও তোমাদের নতুন যে বইটি আছে সেখানে এই পাঠগুলো নেই, কিন্তু আমাদের জানার জন্য এই পাঠগুলো তোমাদের জন্য সহায়ক হবে নিশ্চয়ই। তো শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটি চিত্রে খেয়াল করি। সেটি হচ্ছে যে এই যে একটি গাড়ি, এই গাড়িটি আমরা কিভাবে দেখবো। অর্থাৎ এই গাড়ি হচ্ছে যে কোনো বস্তু হতে পারে, গাড়ি হতে পারে, আমাকে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই যে এখানে আমরা দেখো যে মোমবাতি থেকে আলো এসে এই বস্তুর উপর পড়ছে, এই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে প্রতিফলিত করছে বা প্রতিফলনের সৃষ্টি করছে বলেই কিন্তু আমরা এই বস্তুটিকে দেখতে পাই। অর্থাৎ কোনো বস্তুকে দেখতে হলে আলো এসে বস্তুটির উপর পড়তে হবে, সেই বস্তু থেকে আলো আমাদের প্রতিফলনের মাধ্যমে আমরা কিন্তু সেই বস্তুটিকে দেখতে পাই। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে যে কোনো বস্তুকে আমরা কিভাবে দেখতে পাই, যে কোনো বস্তুতে আলো এসে পড়লে তখনই কিন্তু আমরা বস্তুটিকে দেখতে পাই। যেমন ধরো, তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ, কিন্তু যদি আমি এই ঘরের আলোগুলো বন্ধ করে দিই তাহলে কি তোমরা আমাকে দেখতে পারবে? তার মানে আমি একটু বন্ধ করে দেখো তোমরা আমাকে দেখতে পারো কিনা। আমাকে কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ না। এখন আমি আলোগুলো জ্বালিয়ে দিই।
দেখো এখন নিশ্চয়ই আমাকে দেখা যাচ্ছে, তার মানে ওই আলোগুলো এসে আমার উপর পড়লো এবং সেখান থেকে প্রতিফলিত হলো বলেই কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তার মানে আমরা বস্তুকে এভাবে দেখতে পাই। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা এখন মূল পাঠে অর্থাৎ আজকে যে আমাদের আলোচনার বিষয় সেখানে চলে যাব। শিক্ষার্থীরা, আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে একটি সূর্যের চিত্র এবং আরেকটি স্বচ্ছ অস্বচ্ছ একটি কাজ। হ্যাঁ, যে এখানে সূর্যটি হচ্ছে কি হিসেবে কাজ করছে, একটি উৎস হিসেবে কাজ করছে, যে উৎস থেকে আলো এসে এই প্রতিফলক পৃষ্ঠে পড়বে, তারপর কি ঘটনা ঘটবে সেই বিষয়টি আমরা এখন দেখব। তাহলে এখানে একটি উৎস আছে এবং একটি প্রতিফলক পৃষ্ঠ আছে। এখন দেখো সূর্য থেকে আলো এসে প্রতিফলক পৃষ্ঠে পড়ে আবার উৎসের দিকে ফিরে গেল। হ্যাঁ, আলো এসে পড়লো, পড়ে আবার উৎসের দিকে ফিরে গেল। এই যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে কোনো একটি তলে আপতিত হয়ে আবার কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে যায়, এই যে ফিরে যাওয়ার যে ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু আমরা বলবো আলোর প্রতিফলন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আলোর প্রতিফলন তাহলে কি? আমি আরেকবার বলি যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন ওই মাধ্যমের তল অর্থাৎ ওই দুই মাধ্যমের বিভেদ তল করতে কিছু আলো আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই যে কিছু আলো ফিরে আসার যে ঘটনা, এই ঘটনাটিকে আমরা বলবো আলোর প্রতিফলন। শিক্ষার্থীরা, আমরা একটু আগে দেখলাম যে একটি রশ্মি এসে কোনো একটি প্রতিফলক তলে পড়লো। তো যে রশ্মি এসে প্রতিফলক তলে পড়ছে সেটিকে বলছি আমরা আপতন রশ্মি, এবং যে বিন্দুতে পড়ছে সেই বিন্দুটিকে বলছি আমরা আপতন বিন্দু, এবং এই বিন্দু থেকে যে রশ্মিটি আবার পূর্বের মাধ্যমে ফিরে যাচ্ছে সেই রশ্মিটিকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে আমরা যখন যে বিন্দুতে সে আপাতন রশ্মিটি অর্থাৎ আপতন রশ্মিটি পড়লো, সেখানে যদি আমরা একটি লম্ব কল্পনা করি, সেই লম্বটিকে বলা হচ্ছে অভিলম্ব, এবং এই দুই বিন্দুর অর্থাৎ অভিলম্ব বরাবর যদি আমরা একটি তল কল্পনা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে এই তলের মধ্যে আপতিত রশ্মি আছে, প্রতিফলিত রশ্মি আছে। শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মিটি অভিলম্বের সঙ্গে একটি কোণ উৎপন্ন করেছে, যে কোণটি হচ্ছে থিটাই, যাকে আমরা বলবো হচ্ছে আপাতন কোণ। আবার এই প্রতিফলিত রশ্মিটি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটির আমরা নাম এখানে দেখা যাচ্ছে হচ্ছে থিটা, যাকে আমরা বলবো প্রতিফলন কোণ। অর্থাৎ এই প্রতিফলক পৃষ্ঠে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটি হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা কিন্তু আবার এই দুটো সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। অর্থাৎ সেই সূত্র দুটো আমরা একটু দেখে নিই যে আলোর প্রতিফলনের যে সূত্র, আমরা প্রথম সূত্র দেখব। যে প্রথম সূত্র হচ্ছে যে এই যে আপতন রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং লম্ব দিয়ে যে সমতল কল্পনা করা হয়েছে, এই তলে কিন্তু প্রতিফলিত রশ্মিটি সেই তলে অবস্থান করবে। অর্থাৎ আমরা যদি সহজ করে বলি, আপতন রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। এটি হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্রে খেয়াল করি। দ্বিতীয় সূত্রে আমি করে বলেছি যে আপতন রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে থিটা, সেটি হচ্ছে থিটার আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটি হচ্ছে প্রতিফলন কোণ থিটা। পরীক্ষা করে দেখা গেছে যে এই আপতন কোণ প্রতিফলন কোণের সর্বদা সমান। অর্থাৎ প্রতিফলনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে আপতন কোণ বা প্রতিফলন কোণ সমান হচ্ছে আপতন কোণ। এটি হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, যখন আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে গমন করে, তখন কিন্তু আলোর
ঘটনা ঘটে। সেই তিনটির মধ্যে একটি হচ্ছে কিছু আলো ওই দ্বিতীয় মাধ্যমিক বিভব কর্তৃক শোষিত হয়, কিছু আলো বিভব তল থেকে পূর্বের মাধ্যমে ফিরে আসে এবং কিছু আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। তো আমরা এখন কথা বলবো হচ্ছে আর দ্বিতীয় নিয়ে, যেটি হচ্ছে বিভব তল কর্তৃক শোষিত হয়। শিক্ষার্থীরা, এখানে যাওয়ার আগে আমি একটি বিষয় তোমাদেরকে বলতে চাই যে আমরা জানি যে সূর্য থেকে যে আলো আসে বা যে সেই আলোতে যে রংগুলো থাকে, এই রংগুলো কিন্তু একটা হচ্ছে কি অনেকগুলো বর্ণের সমষ্টি, এবং আমরা জানি যে এই রং আলোটা হচ্ছে বা এই রংগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তো আমরা এখানে যেহেতু সবগুলো আলো বা সবগুলো বর্ণের আলো একসাথে থাকে, এগুলোকে কিন্তু আমরা আলাদা করতে পারি না, এই রঙগুলোকে ভিন্নভাবে আমরা দেখতে পাই না। যখন একটি বর্ণ আরেকটি বর্ণ থেকে পার্থক্য করা যায় না, তখন সেই যে সাধারণ আলোটিকে বলবো আমরা সাধারণ আলো বা বর্ণহীন আলো। তো এই যে বর্ণহীন আলোটি, এটি আমরা যখন কোনো একটা বস্তুর উপর এসে পড়ে, সেই বস্তুটি কিন্তু কি হয় যে আলো করে নেয়, শুধুমাত্র যে বস্তুটি যে রঙের, সেই রঙের আলোটি সে প্রতিফলিত করে, এবং এই প্রতিফলিত করার ফলে কিন্তু যে রঙের উপর এসে আলোটি পড়ছে, সেই রঙের বস্তুটি আমাদের দৃশ্যমান হয়। সেক্ষেত্রে আমরা একটু চিত্র ফিরে যাই। সেটি হচ্ছে যে এখানে দেখো যে সবগুলো আলো এসে, সাধারণ আলো এসে এই কলা হলুদ বর্ণের এই কলাটিতে এসে পড়েছে। দেখো সবগুলো আলো কিন্তু এই কলাটি শোষণ করে নিয়েছে এবং শুধুমাত্র হলুদ আলোটি সে প্রতিফলিত করেছে। এবং এখানে আমরা মালটার চিত্রে দেখি যে একটু দেখো, এখানেও কিন্তু কিছুটা কমলা বর্ণে আরো বাকি হলুদ বর্ণের আলো সে প্রতিফলিত করেছে। অন্যভাবে এখানে অনেকগুলো আলো এসে পোকার মধ্যে পড়েছে, কিন্তু অন্য আলোগুলো এই পোকাটি শোষণ করে নিয়েছে, কিন্তু শুধুমাত্র লাল আলোটি সে প্রতিফলিত করেছে। এখানেও দেখো অনেকগুলো বর্ণ এসে আপতিত হয়েছে, কিন্তু সবুজ বর্ণের আলোটি সে প্রতিফলিত করেছে। এখানে লাল বর্ণের আলোটি আপেল থেকে প্রতিফলিত হয়েছে। তার মানে কি হয়েছে, এই হলুদ বর্ণের আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করেছে জন্য আমরা কলা থেকে হলুদ দেখতে পাচ্ছি। লাল আলো প্রতিফলিত করেছে বলে আমরা এই বস্তুটিকে, এই পোকাটিকে আমরা লাল বর্ণের দেখতে পাচ্ছি, এবং সবুজ বর্ণের আলো প্রতিফলিত করেছে বলে আমরা এই সবুজ পাতাটিকে সবুজ দেখতে পাচ্ছি। তার মানে যে রঙের আলো প্রতিফলিত করবে, সেই বস্তুতে যে রঙেরই হোক না কেন, সেই রঙটিকে শুধুমাত্র প্রতিফলিত করে বলেই আমরা ওই নির্দিষ্ট রঙের বস্তুটিকে আমরা দেখতে পাই। এই শিক্ষার্থীরা, আমরা যদি এরকম তোমরা তোমাদের বাসায় যদি গোলাপ গাছ থাকে, তোমরা ওই গোলাপ গাছ, লাল গোলাপ যদি থাকে, লাল রঙের আলো তোমরা ওই গাছে ফেললে তুমি দেখবে যে আসলে এই গোলাপ ফুলটি কেমন দেখাচ্ছে এবং পাতাগুলো কেমন দেখাচ্ছে। কারণ এখানে তোমাদের যে রঙটি তোমাদের দৃষ্টিগোচর হবে, তোমরা মনে রাখবে সেই রঙটি আসলে তাহলে, আর বাকি রঙগুলো আমরা ওই বস্তুটি শোষণ করে নিয়েছি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আলো শোষণের ক্ষেত্রে এই পর্যন্তই। আমরা এখন চলে যাব হচ্ছে আলোর প্রতিফলনের প্রকার ভিত্তিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি মসৃণ পৃষ্ঠ এবং এখানে একটি অমসৃণ পৃষ্ঠ, অর্থাৎ উঁচু নিচু একটি পৃষ্ঠ। এই পৃষ্ঠ দিকে প্রকৃতি অনুসারেই কিন্তু আলোর প্রতিফলন ঘটে। তোমরা এখানে খেয়াল করে দেখো যে এখানে একগুচ্ছ সমান্তরাল রশ্মি এই পৃষ্ঠে আপতিত হয়েছে, এবং প্রতিফলনের পর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ পরিণত হয়েছে। কিন্তু দ্বিতীয় চিত্রে আমরা খেয়াল করি যে প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু সমান্তরালে না গিয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে। এই যে এটি অমসৃণ পৃষ্ঠের জন্যই কিন্তু এরূপ ঘটনাটি ঘটেছে। তার মানে আমরা পৃষ্ঠের প্রকৃতি অনুসারে আমরা আলোর প্রতিফলনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটি হচ্ছে ব্যক্ত প্রতিফলন। আমরা একটু সংজ্ঞাগুলো দেখে নিই।
এখানে বলা হচ্ছে যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হলে এ ধরনের প্রতিফলনকে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন। আবার একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত যদি না হয়, তবে সেই যে বিষয়ে আমরা জানলাম। শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা। তো আমরা এই আলোচনার সাপেক্ষে আমরা তো নিশ্চয়ই জানি যে আমরা আলোর প্রতিফলনের কিভাবে কোন পৃষ্ঠে আলো কিভাবে প্রতিফলিত হয়, আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করলাম। এবং এই ধারণার ভিত্তিতে আমি এখানে একটি কাজ দিয়েছি। দেখো, আমরা এখানে দুটো রশ্মি আপতিত করেছি এবং যে রশ্মিগুলো এখানে প্রতিফলিত হয়েছে সেই এখানে একটি চিত্র আমি দিয়েছি। এই চিত্রের আলোকে তোমরা আলোর প্রতিফলনের সূত্র ব্যাখ্যা করবে এবং পাশাপাশি আমরা একটু তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে। শিক্ষার্থীরা, আমরা আপাতত যেহেতু আমরা এখন একটি টাইম করছি এবং আমরা খুব অসুবিধার মধ্যে আছি, আমাদের সময়গুলো হয়তো বা ভালো কাটছে না, তো তারপরেও আমাদেরকে একটু চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। আমরা এই কাজগুলো একটু খেয়াল রাখবো যে আমরা এই চিত্র অঙ্কন করে এই প্রতিফলনকে আমরা ব্যাখ্যা করতে পারি কিনা। তো শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্তই। সকলে তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসা থেকে বের হবে না, নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তোমার পরিবারের কেউ যেন না যায়, সেটা সকলে মিলে একটু খেয়াল রাখবে। তোমরা সুস্থ থাকো এবং সুন্দর থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণে আল্লাহ।